কিছু বুদ্ধি আর কিছু টিপস আমাদের মহিলাদের যদি জানা থাকে না, সংসারের খরচটা আমরা মহিলারাই অনেকটাই কমিয়ে ফেলতে পারি। এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি বন্ধুরা টিপসগুলো যদি অ্যাপ্লাই করেন না, আপনাদের প্রত্যেক দিনের যে কাজগুলো সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন আজকে টিপস দেখে নিই। লঙ্কা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি তরকারিতে, বিশেষ করে শুকনো লঙ্কা। কিন্তু অনেক সময় কি হয়, শুকনো লঙ্কার তরকারি খেলে গলাপুক যারা করে, গ্যাস অম্বল হয়, তাই অনেকেই আমরা দিই না। কিন্তু তরকারি কালার কিন্তু সুন্দর হয় শুকনো লঙ্কা ব্যবহার করলে। তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করবেন, গ্যাস অম্বলও হবে না, গলাপুক জ্বালাও করবে না, কালারও ভালো হবে। ভাত যখন আপনারা রান্না করেন, ভাতের ওপর রুটির স্ট্যান্ডটা এইভাবে বসিয়ে দিন রুটি তৈরি করার। তারপর শুকনো লঙ্কাগুলোকে এইভাবে আপনারা 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিন। এতে কি হবে, লঙ্কাটার গায়ে ভাপ লাগবে, যার কারণে লঙ্কাটার যে অতিরিক্ত ঝাল ভাব সেটা দেখবেন কমে যাবে। সেই সঙ্গে আরও যে সুবিধা হবে আপনাদের, যে লঙ্কাটা খুব সুন্দরভাবে পেস্ট হবে। লঙ্কার এই তরকারি মানে এই শুকনো লঙ্কার তরকারি খেলে গ্যাস অম্বল হবে না, এমনকি আপনাদের তরকারির কালারও কিন্তু ভালো হবে। আমি এখানে 2-3 মিনিট পর নামিয়ে নিলাম, একদম নরম হয়ে গেছে লঙ্কাটা। এবার যদি লঙ্কাটা পেস্ট করি, খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু লঙ্কাটা আমাদের পেস্টও হয়ে যাবে। ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করতে কিন্তু ভুলবেন। হ্যাঙ্গারের মধ্যে কখনো আপনারা এইভাবে গার্ডার লাগিয়ে দেখেছেন? কেন আমরা হ্যাঙ্গারের মধ্যে গার্ডার লাগাবো? যাতে আমাদের জামা কাপড় শুকানোর ঝামেলা থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি হ্যাঙ্গার, আর দেখুন হ্যাঙ্গারের মধ্যে আমাদের বাড়িতে যে চুলের এই ধরনের ক্লিপগুলো থাকে না, এই ক্লিপগুলোকে আমি চুলের এই ধরনের গার্ডার বা ক্লিপ নিতে পারেন। আমি এখানে গার্ডার নিচ্ছি। আপনারা চাইলে এখানে 5-6টাও কিন্তু গার্ডার হ্যাঙ্গারের মধ্যে লাগিয়ে নিতে পারেন। আমি এখানে আপনাদের 3টে দেখাচ্ছি, আপনারা কিন্তু আরও এরকম ফাঁকা রয়েছে, দেখুন ফাঁকা জায়গাগুলোতে আরও আপনারা গার্ডার লাগাতে পারেন। এবার আমরা কি করব, যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে, অনেক জামা কাপড় থাকে, হ্যাঙ্গারের মধ্যে মেললে দেখা যায় একসঙ্গে সব জামা কাপড় কিন্তু দলা পেকে যায়, আর সেটা শুকাতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। এই দেখুন আমি এই হ্যাঙ্গারটার মধ্যে ঢুকিয়েও দেখাবো। আমরা যদি এটা দড়িতে এইভাবে শুকাতে দিই, তাহলে কি হয়, এই যে হাওয়াতে দেখা যায় এইভাবে কি হয়, হ্যাঙ্গারগুলো নড়াচড়া করে, আর একসঙ্গে সবগুলো জড়ো হয়ে যায়, শুকাতে অনেক সময় লাগে। তাই আপনারা কি করবেন, হ্যাঙ্গারের মধ্যে এইভাবে গার্ডার লাগিয়ে নিন। আর এইভাবে গার্ডার লাগানোর পর আপনারা জামা কাপড়গুলো এইভাবে গার্ডারের মধ্যে ঝুলিয়ে তারপর শুকোতে দেবেন। তাহলে কি হবে, হ্যাঙ্গারগুলো একসঙ্গে জড়ো হবে না, ছোট জামা কাপড় হোক বা বড়দের জামা কাপড় খুব সুন্দরভাবে শুকাবে, আর এক জায়গায় এসে জড়ো হয়ে আটকে থাকবে না। আমি 3টে দেখিয়েছি, আপনারা চাইলে আরও 5-6টা গার্ডার বাড়িতে যে এই ধরনের পলিথিন থাকে না, আমি এই ধরনের একটি পলিথিন দেখুন নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এই ধরনের পলিথিনের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আটা, যতটা পরিমাণ আটা আমাদের লাগবে ততটা পরিমাণ আটা আমরা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। জলের পরিমাণ যদি আপনারা বুঝতে না পারেন, একসঙ্গে অনেকটা পরিমাণ জল দেবেন না। অনেক সময় কি হয়, আমাদের হাত দিয়ে আটা মাখতে ইচ্ছা করে না, বা দেখা যায় সবজি মাছ কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা, হাত কেটে যায়, সেক্ষেত্রে হাত দিয়ে আটা মাখলে রক্ত বের হয়। তাই এইভাবে হাত আটাতে না লাগিয়েই খুব সুন্দর করে আটাটা মেখে নেওয়া যায়। পলিথিনে দেখুন আমি আটাটা দিয়ে এইভাবে ধীরে ধীরে একটু ডলতে থাকবো, খুব সুন্দরভাবে আটাটা এখানে আমার মাখা হয়ে যাবে। আর এতে কিন্তু আপনাদের পলিথিনের মধ্যেও যে অনেকটা আটা লেগে থাকে তা নয়। দেখুন এখানে আমার আটাটা কত সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে। এইভাবে আপনারাও এমার্জেন্সির সময় ট্রাই করতে পারেন, দেখবেন কোনো রকম হাত না লাগিয়েই, এখানে আমার আটাটা তো হাত না লাগিয়েই মাখা হয়ে গেল। এবার আমি আপনাদের বের করে দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন পলিথিনও যে আটা লেগে রয়েছে তা নয়, পলিথিনও পরিষ্কার, আর এদিকে আমাদের কত সুন্দর নরম সফট আটা মাখা হয়ে গেল। না, আমাদের বাড়িতে এই ধরনের অনেক বই খাতা থাকে, দেখা যায় ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে সেই পৃষ্ঠাটাকে আমরা জোড়া লাগানোর জন্য কি করি, সেলোটেপের ব্যবহার করি। কিন্তু সমস্যাটা কি হয়, দেখা যায় সেলোটেপটা কোনো কারণে আমরা খুলতে চাই কিন্তু সহজে খোলা যায় না। সেলোটেপের আঠাটা এমনভাবে লাগা থাকে যে পৃষ্ঠাটা আরও বেশি ছিঁড়ে যায়। কি করবেন, 2 সাইড দিয়ে এইভাবে হালকা করে একটু টান দিলেই দেখবেন যে কোনো জায়গা থেকে সেলোটেপ খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আপনারা তুলে ফেলতে পারবেন।
আমাদের বাড়িতে যে এই ধরনের আমরা গলার হারগুলো ব্যবহার করি ইমিটেশনের, অনেক সময় কি হয় এই যে এই দড়ির জায়গাগুলোর কালার উঠে যায়। আর দড়ির জায়গাগুলোর কালার উঠে গেলে না দেখতে ভীষণ বাজে লাগে। দেখা যায় হাড়ের সামনের জায়গাটা খুব সুন্দর আছে, দড়ির যে গোল্ডেন কালারটা সেটা একেবারে ঘামের কারণে জলের কারণে উঠে গেছে। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের নেল পালিশ থাকে, যে কোনো আমি গোল্ডেন নেল পালিশ ব্যবহার করছি, আপনারা নর্মাল নেল পালিশও নিয়ে নিতে পারেন। কি করবেন, এইভাবে আপনারা একটুখানি লাগিয়ে দিন, শুরুতেই লাগিয়ে দেবেন একদম নতুন থাকতেই। তাহলে কি হবে, আর এই সমস্যাটা আর হবে না। কারণ নেল পালিশের একটি লেয়ার থাকবে, যার কারণে ঘাম হোক জলের কারণে দেখবেন যে গোল্ডেন কালারটা উঠে যায়, সেই কালারটা কিন্তু আর আপনাদের কখনোই উঠবে না। আর যদি দড়িটাও খুলে যায় সেটাও কিন্তু আর কখনো খুলবে না, একদম মজবুত থাকবে। তাই ভালো লাগলে এই টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় কি হয়, আমরা গ্যাসের মধ্যে এমন কোনো পাত্রেতে খাবার বসাই, দেখা যায় যে পাত্রের নিচটা একদম ছোট হয়, পাত্রর তলাটা যদি ছোট হয় দেখা যায় সাইড থেকে কিন্তু গ্যাসটা লিক করতে থাকে। এই দেখুন, এইভাবে যদি গ্যাসটা সাইড থেকে বের হয়ে যায় বন্ধুরা, তাহলে সেই আগুনটা কিন্তু পাত্রের গায়ে লাগে না, এর ফলে অপচয় হয়। তাই এমন পাত্র বসাবেন যে তলাটা বড়, আর যদি সেরকম পাত্র না থাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। আর যখনই ফুটে যাবে বা ফুটে যাওয়ার আগে একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে নিন, তাহলে তাড়াতাড়ি ফুটবে। আর ফুটে গেলে সেটাকে বন্ধ করে দিন। গরম ভাপেও দেখবেন অনেক কিছু কিন্তু সেদ্ধ হয়ে যায়। বাড়িতে এই ধরনের কিন্তু অনেক জলের বোতল থাকে, সেই জলের বোতলগুলো নষ্ট হয়ে গেলে ফেলে দিই। জলের বোতল কিংবা কোল্ড ড্রিঙ্কসের বোতল ফেলে না দিয়েই কিন্তু আমরা খুব সুন্দর এরকম চুড়ি তৈরি করে নিতে পারি। আমরা তো বাজার থেকে এই ধরনের চুড়িগুলো কিনি, যে চুড়িগুলো অনেকটা টাকা দিয়ে দাম দিয়ে কিনতে লাগে, 1 টাকাও খরচা করতে হবে না। খুব সুন্দর চুড়ি, ব্রেসলেট, বালা আপনারা তৈরি করে নিতে পারবেন। এই দেখুন, আমি এখানে একটি জলের বোতল নিয়েছি, নর্মাল যে জলের বোতলগুলো হয় সেগুলোও আপনারা নিতে পারেন। তা আমার এই জলের বোতলগুলো ফেটে গেছিলো, এটাকে এই দেখুন সাইড থেকে কোনো কাজেই লাগছিল না, তা ভাবলাম এটার সাহায্যেই খুব সুন্দর চুড়ি তৈরি করে নেওয়া যেতে পারে, যেটা আমরা যে কোনো ড্রেসের সঙ্গে পরতে পারি। চুড়িদার, জিন্স, কুর্তি, শাড়ি। কি করব, সবার প্রথমে আমাদের মাপ করে নিতে হবে। আপনারা যতটা বড় মোটা করতে চান সেই হিসাবে মেজারমেন্ট করে কাটবেন। এখানে আমি কাঁচির সাহায্যে একটা দিক কেটে নিচ্ছি। এক সাইড যখন কেটে নেওয়া হয়ে যাবে, এই দেখুন এইভাবে একটু ধীরে ধীরে কাটতে হবে। যেহেতু নর্মাল জলের বোতল হলে তাড়াতাড়ি কাটা হয়ে যাবে, এই বোতলটা একটু মোটা বলে আমার এটা কাটতে একটু সময় লাগছে। ও নিচের সাইডটা আমি কেটে নিয়েছি। এবার আমি কি করছি দেখুন, এইভাবে ওপরের সাইডটা আমি একটি ছুরি গরম করে নিয়েছি। এইভাবেই একটু ধীরে ধীরে গোল করে কাটবো, একটু সময় নিয়ে ধীরে ধীরে করলেই দেখবেন একদম গোল হবে, আঁকা বাঁকা হবে না। এইভাবেই আমি কেটে নিচ্ছি। আমি এখানে চুড়িটা যেটা বানাবো একটু মোটা করেই বানাবো, এর জন্য আমি মোটা করেই কেটে নেব। এই দেখুন, এখানে আমার কিন্তু কাটা হয়ে গেছে। এবার কি করব, আমি এখানে একটি আয়রন গরম করে নিয়েছি। আর অতিরিক্ত কিন্তু গরম করা যাবে না। আপনারা যদি অতিরিক্ত গরম করেন, যেই প্লাস্টিকের বোতলের অংশটা দেবেন, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি এক সাইড আঁকা বাঁকা হয়ে যাবে। তাই হালকা গরম করবেন। তারপর যেটা আমরা কেটে নিলাম প্লাস্টিকের বোতলের অংশ, সেটাকে আয়রনের ওপর রেখে ধীরে ধীরে এইভাবে একটু ঘষতে হবে। এইভাবে ঘষলে বোতলের যে ধার মুখটা সেটা একেবারে স্মুথ হয়ে যাবে, আর বোতলের অংশটা ভেতরের দিকে একটু বাঁকা হয়ে যাবে। যেরকম চুড়ির হয় না, পরতে গেলে ব্যথা লাগবে না, ঠিক সেরকম হয়ে যাবে। এইভাবেই আমরা দু সাইড ঘষে নিচ্ছি একটুখানি, আর একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে। এই দেখুন একেবারে স্মুথ হয়ে গেছে, আর কত সুন্দর ভেতরের দিক বাঁকা হয়ে গেছে। এবার চুড়ি তৈরি করার জন্য আমরা এখানে একটি আমি খাতা বা বই নিয়ে নেবেন, আর নিয়ে নিচ্ছি সুতো। আপনারা যে কালারের চুড়ি তৈরি করবেন সেই কালারের সুতো নিয়ে নেবেন। এবার কি করব, বইয়ের মধ্যে সুতোটাকে এইভাবে আমি পেঁচাতে থাকব, আর একটু মোটা করে পেঁচাবো। এই দেখুন এইভাবে আমি মোটা করে পেঁচিয়ে নিয়েছি, তাহলে মোটা হবে আর চুড়িটা করতেও সুবিধা হবে। এইভাবে আমি অনেকটা পেঁচিয়ে নেওয়ার পর কাঁচি দিয়ে কেটে নিলাম। এবার আমি কি করব,
এই যে কোনো এক মাথায়, এই দেখুন কতটা মোটা করে কেটেছি, যে কোনো এক মাথা ভালো করে ধরে নেব। তারপর আমাদের বাড়িতে যে আঠা থাকে, যে কোনো আঠা আপনারা এখানে ব্যবহার করতে পারেন, ফেবিকুইক, ফেবিকল, সামান্য পরিমাণ সুতোর মাথাতে একটু আঠা আমরা লাগিয়ে দিচ্ছি যাতে সুতোগুলো বেরিয়ে না আসে। এই দেখুন এইভাবে লাগাতে হবে। এবার আমি আরেকটু দেওয়ার পর যে চুড়িটা বানাবো, সেই যেটা চুড়িটাকে রেডি করে রাখলাম প্লাস্টিকের, তার ভেতরের দিকটাকে এই আঠাটাকে এইভাবে দিয়ে কি করতে হবে, একটু টাইট করে কিছু সময় রাখলেই শুকিয়ে যাবে, অনেকটা সময়ের দরকার নেই। আর যে সাদা কালারের আঠা যখন শুকাবে না, এটা বোঝা যাবে না। কি করব, ভালো করে আমাদের পেঁচিয়ে নিতে হবে। এই দেখুন এইভাবে পেঁচিয়ে নিচ্ছি যাতে আমরা যে প্লাস্টিকের বোতলের অংশটা ব্যবহার করেছি সেটা যাতে কোনোভাবেই না বোঝা যায়, এর জন্য আমাদের এইভাবেই পেঁচিয়ে নিতে লাগবে। এই দেখুন আমি এইভাবে, আর যখন পেঁচাবো খুব টাইট করে পেঁচাবো যাতে ফাঁক না থাকে, বোতলের অংশটা কোনোভাবেই না বোঝা যায়, সেই দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে দেখুন আমি টাইট করে ধরে নিয়ে এটাকে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি, আর দেখতেও কতটা ভালো লাগছে। যখন আমাদের সুতোটা শেষ হয়ে যাবে তখন আবার আঠা দিয়ে বোতলের অংশে লাগিয়ে আবারও সুতো ওরকমভাবে কেটে নিয়ে পুরোটাই লাল কালার আগে আমরা কভার করে নেব। এইভাবে দেখুন আমি পুরো চুড়িটাই করে নিয়েছি। শেষ মাথাতে আবারও একটু আঠা নিয়ে ভেতরের দিকটা, বাইরের দিকটা কিন্তু নয়, ভেতরের দিকটা এইভাবে সুতোর মাথাগুলোকে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে কিছু সময়ের জন্য একটু রেখে দেব যাতে এটা ভালোভাবে শুকনো হয়ে যায়। এবার আমি আরও একটি কালারের সুতো ব্যবহার করছি, আপনারা চাইলে স্টোনও ব্যবহার করতে পারেন। একইভাবে বইয়ের মধ্যে ভালো করে পেঁচিয়ে নিয়ে কেটে নিলাম। এই দেখুন সরু করে কেটে নিয়েছি। এবার একইভাবে সুতোর মাথাতে আমি এইভাবে আঠা লাগিয়ে নিচ্ছি সবগুলো সুতোর মাথাতে। তারপরে এই সুতোটাকে ভেতরের দিকে রাখবো, ভেতরের দিকে রেখে কি করব, কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে পেঁচাবো। এই দেখুন কিছু সময় রাখলে সেকেন্ডের মধ্যেই শুকিয়ে যায়। এবার এই লালের ওপরে, লাল কালারের সুতোর ওপরে আমরা কি করব, ধীরে ধীরে করে টাইট করে এটাকে পেঁচিয়ে নেব। আপনাদের যে কালারের ড্রেস আপনারা পরতে চান, আপনাদের ড্রেসের ম্যাচিং করে সুতো দিয়ে আপনারা এরকম চুড়ি বাড়িতেই তৈরি করে নিতে পারেন, বালা করতে পারেন, কিংবা চাইলে আরও মোটা করে ব্রেসলেটও আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যাচ্ছে, দেখতেও যেটা ভীষণ ভালো লাগে। আমার এখানে হাতের কাছে স্টোন ছিল না, আপনাদের যদি স্টোন থাকে আপনারা মাঝখানে মাঝখানে দুটো তিনটে করে স্টোন আঠা দিয়ে লাগিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে। এটাও আমি ভালো করে দেখুন এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। তারপর শেষ মাথাতেও যখন চলে আসব তখন একইভাবে আঠা দিয়ে নিচের দিকটায় সবগুলো সুতোকে একসঙ্গে ধরে লাগিয়ে নেব যাতে কোনোভাবেই খুলে না যায়। এই দেখুন সুতোর মাথাতে আঠা লাগিয়ে সুতোটাকে ভেতরের দিকটায় দিয়ে দেব। তারপর যদি এক্সট্রা কোনো বাড়তি সুতো থাকে সেটাকে আমরা কেটে নেব। কিছু সময় এবার রেখে দিলেই আমাদের একেবারে শুকনো হয়ে যাবে, তাহলেই তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর একটি চুড়ি। আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করতে পারেন, ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরতে পারেন। অনেক সময় ড্রেসের সঙ্গে ম্যাচিং করা চুড়ি থাকে না, ব্রেসলেট থাকে না, এইভাবে তৈরি করে নিন। দেখুন কেউ দেখলে বলবেই না যে আমরা বোতল দিয়ে তৈরি করে নিয়েছি। যদি ভালো লেগে থাকে আইডিয়াটি অবশ্যই আপনারাও বানাবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গেও ছোট্ট আইডিয়াটি শেয়ার করে দেবেন।
ডিম যাতে অনেক দিন ভালো থাকে এর জন্য আমরা ডিমটাকে কি করি, ফ্রিজের মধ্যে রেখে দিই। কিন্তু ফ্রিজের মধ্যে রাখার কারণে দেখবেন ডিম একদম ঠান্ডা থাকে। আর এই ঠান্ডা ডিমটাকে আমরা যদি দেখা যায় রান্না করার জন্য গ্যাসে বসাই, তাহলে কিন্তু অনেকটাই গ্যাস খরচ হয় ডিমটা নর্মাল টেম্পারেচারে আসার জন্য। তাই কি করবেন, ডিমটাকে ফ্রিজ থেকে বের করার পর যদি আপনাদের হাতে সময় কম থাকে, যখন আপনারা গ্যাসের বার্নারে রান্না করতে থাকবেন, দুটো গ্যাসের বার্নার জ্বালিয়ে মাঝখানটা গরম থাকে, গরম জায়গায় আপনারা ডিমটাকে দিয়ে দিন। দেখবেন ডিম খুব দ্রুত তাড়াতাড়ি নর্মাল টেম্পারেচারে চলে আসবে। আপনারা ডিম অমলেট করুন বা সেদ্ধই করুন, এতে গ্যাসের খরচটা কম হবে। কারণ ডিম একদম ঠান্ডা থাকলে সেটা কিন্তু অনেকটাই সময় লাগে গরম হতে। প্রেশার আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেটগুলো থাকে না, তেল ঢালার পর আমরা কি করি, এই ধরনের প্যাকেটগুলোকে না ফেলে দিই। তাই এই ধরনের প্যাকেটগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি। এখানে দেখুন তেলের প্যাকেটটাকে আমি কি করছি, সবার প্রথমে 3 দিক করেই এইভাবে কেটে নিচ্ছি। মানে একদিকে আমি তেলের প্যাকেটটাকে জোড়া রেখে দেব। দেখুন এইভাবে আমি কেটে নিলাম। এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব। এই দেখুন তেলের প্যাকেটের মধ্যে তেল থাকে, তাছাড়াও যখন তেল শেষ হয়ে যায় তখনও আপনারা ইউজ করতে পারবেন। এই দেখুন প্যাকেটটা। এবার আমরা কি করব, অনেক সময় আমরা লুচি খাই, দেখা যায় আমাদের লুচিটা পারফেক্ট গোল কিন্তু হয় না। তাই পারফেক্ট গোল হবে, ব্যালন চাকির প্রয়োজন পড়বে না। কি করতে হবে, লুচির লেচিটাকে এইভাবে আপনারা প্যাকেটের ঠিক মাঝখানে রেখে দিন। এইভাবে আমি রেখে দিলাম। আমাদের বাড়িতে যেই ধরনের টিফিন কারি থাকে, স্টিলের হোক প্লাস্টিকের হোক, টিফিন কারির ঢাকনাটা নিয়ে নেবেন। টিফিন কারির ঢাকনাটা আমি নিয়ে নিয়েছি। কোনো রকম ব্যালন চাকি নয়, এইভাবে হালকা করে চাপ দেব। দেখুন আমি শুধু এখানে হালকা করে একটু চাপ দিলাম, একবার শুধু একটু হালকা করে চাপ দিয়েছি, তাতেই এখানে আমার লুচিটা কত সুন্দর বেলা হয়ে গেল। দেখতে পাচ্ছেন কোনো রকম ব্যালন চাকি নয়, মানে সেকেন্ডও লাগলো না লুচিটা আমার তৈরি করতে। আপনারা যদি রুটি তৈরি করতে চান, রুটিও কিন্তু তৈরি করে নিতে পারেন। রুটির ক্ষেত্রে হালকা একটু শুকনো আটা ছড়াতে পারেন, বা আটা ছড়াতে যদি না চান কোনো দরকার নেই। এইভাবে রুটি তৈরি করার লেচিটাকে রাখবেন। এটাকে কি করতে হবে, এইভাবে একটু গোল গোল ঘোরাতে হবে। এইভাবে দেখুন আমি কিন্তু একটু গোল গোল মতো ঘুরিয়ে নিয়েছি এইভাবে। আর এইভাবে দেখুন রুটিও আপনারা খুব সুন্দরভাবে বেলে নিতে পারবেন। এই দেখুন কত সুন্দরভাবে এখানে আমার পাতলা রুটি বেলাও হয়ে গেল। আপনারা শুকনো আটা ছড়িয়েও এইভাবে রুটি। পেনের ঢাকনা আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে, এই ধরনের এক্সট্রা পেনের ঢাকনা। আপনারা কখনো পেনের ঢাকনা সুইচ বোর্ডে ব্যবহার করে দেখেছেন? পেনের ঢাকনা সুইচ বোর্ডে ব্যবহার করলে আমাদের কি উপকার হবে, চলুন তাহলে আমরা দেখে নিই। এখানে আমি সেলুটেপের সাহায্যে সুইচ বোর্ডের পাশে পেনের ঢাকনাটা এইভাবে দেখুন লাগিয়ে নিয়েছি। এইভাবে আপনারাও একটা পেনের ঢাকনা সুইচ বোর্ডে লাগিয়ে নিন। এটাকে কি কাজে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। আমরা যখন ফোনে চার্জ দিই, দেখা যায় চার্জারের যে তারটা থাকে এইভাবে ঝুলতে থাকে, দেখতে ভীষণ বাজে লাগে। কিংবা বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে, দেখা যায় ছোট বাচ্চারা কি করে, তারটাকে টানে, তারটাকে মুখে দেয়, এর ফলে চার্জারটাও নষ্ট হয়ে যায়, বড় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ারও সম্ভাবনা কিন্তু থাকে। তাই চার্জারের যে তারটাকে আছে সেটাকে আপনারা গোল করে এইভাবে পেঁচিয়ে পেনের ঢাকনার যে ক্যাপটা, সেই ক্যাপের মধ্যে এইভাবে আটকে নিন। এইভাবে যদি আপনারা আটকে রাখেন তাহলে দেখবেন চার্জারের তারটা নিচে ঝুলতে থাকবে না, দেখতেও বাজে লাগবে না, এমনকি আপনাদের। আর এইভাবে পেনের ঢাকনাটা দেখুন, মানে ক্যাপটার সামনের অংশটা খুব সহজে খোলা যায়, আর এর মধ্যে তারটাকে খুব ভালোভাবেও রাখা যায়। বাচ্চারাও টানাটানি করবে না, দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকবে না। কিভাবে আমরা ইলেকট্রিক খরচটাও কিছুটা হলেও কমাতে পারি। অনেক সময় দেখা যায় এমন কিছু মেশিন থাকে আমরা ইউজ করি না, কিন্তু সুইচটা অন রেখে দিই। বিশেষ করে দেখুন ওয়াশিং মেশিন হয়তো ইউজ করছি না, তাও আমাদের সুইচটা অন রয়েছে। বিনা কারণে দেখা যায় সুইচ অন থাকলে ইলেকট্রিকটা সেই মেশিনে পৌঁছায়, এর ফলে কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে। তাই কাজ না করলে বন্ধ করে রাখবেন। ইন্ডাকশন ওভেনে অনেক সময় আমরা
কিছু রান্না করি না, কিন্তু সুইচটাকে দেখা যায় এইভাবে অন করে রেখে দিই। আর সুইচটাকে অন আপনারা করবেন না বন্ধুরা, কাজ না করলে সুইচ অফ রাখবেন, এতে আপনাদের ইলেকট্রিক বিলটার খরচ কম হবে। কুকারে আমরা রান্না করলে আমাদের গ্যাসের খরচ কিন্তু অনেকটাই কম হয়। এর জন্য ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলে আপনারা 2-3 মিনিটের মধ্যে ভাত ডাল রান্না করে নিতে পারবেন। ভাত রান্না করার আগে 1 ঘন্টা আগে চালটাকে অবশ্যই জলে আপনারা ভিজিয়ে রাখবেন, চাল নরম হয়ে যাবে, খুব দ্রুত তাড়াতাড়ি রান্না হবে। এখানে আমি ডালও রান্না করব, সজনে ডাঁটা দিয়ে সজনে ডাঁটা কেটে নিয়েছি। দেখুন ভাত ডাল রান্না করতে মিনিমাম কিন্তু আমাদের সময় লেগে যায় 35 থেকে 40 মিনিট, সেখানে একসঙ্গেই আমাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে ভাত ডাল হয়ে যাবে। প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। প্রেশার কুকার যখন প্রথমে বসাবেন গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবেন যাতে তাড়াতাড়ি গরম হয়, তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন। এখানে আমি প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জলে আমি ডাল সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি, কিছুটা টমেটোও দিয়ে দিচ্ছি আমি। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ। আপনারা যা দিয়ে ডাল রান্না করবেন সেই সব জিনিস দিয়ে দেবেন, বা নর্মাল মটর ডাল ছোলার ডাল যে ডালই করুন না কেন দিয়ে দেবেন। আমি ডালের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, স্ট্যান্ড যদি না থাকে একটি বাটি নেবেন, বাটিকে উপর করে আপনারা বসিয়ে দেবেন। এখানে ভাত রান্না করার জন্য দেখুন আমি চাল নিয়েছি, চালের পাত্রটা একটু বড় দেবেন, আর জলটা আপনারা চালের উপর থেকে 1 কর পর্যন্ত মেপে দেবেন, তাহলে জল বেশিও হবে না কমও হবে না, ঝরঝরে ভাত হবে। প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে জাস্ট আমরা একটা সিটি দিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 মিনিটের মধ্যেই সিটি উঠে যাবে। দেখুন এখানে আমার সিটিটা উঠে গেছে। এবার আমি মানে হাওয়াটা যখন নর্মালভাবে বের হয়ে যায় তারপর প্রেশার কুকারের ঢাকনাটা আমি খুলে দেখাচ্ছি। ভাতও আমার রান্না হয়ে গেল, সেই সঙ্গে আমার ডালটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে ফুটে উঠেছে। এই দেখুন, আর ভাতটা যে আমি রান্না করেছি একদম ঝরঝরে ভাত হয়েছে। আমি বললাম যে চালের ওপরে 1 কর পর্যন্ত, আঙ্গুলের 1 কর মেপে দেবেন, এতে জল বেশিও হয় না কমও হয় না। আর ডাল পুরোপুরি আমার সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার শুধু আমরা 2 থেকে 3 সেকেন্ডের জন্য একটু ফোড়ন দেব গ্যাসে, তাহলেই ডাল আর ভাত দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমার রান্না হয়ে গেল। এতেও কিন্তু আপনাদের গ্যাসের অনেকটাই সাশ্রয় হবে। আপনারা যদি তরকারির জন্য আলু ব্যবহার করেন, আলুটাও ডালের মধ্যে সেদ্ধ দিয়ে দিতে পারেন, সেই আলুটা আপনারা কেটে তরকারি রান্না করে নিতে পারবেন। এই ছোট্ট টিপস অ্যাপ্লাই করুন, গ্যাস অনেক দিন চলবে। অনেক সময় দেখা যায় আমরা যখন কোনো কিছু রান্না করি, বিশেষ করে কোনো কিছু ভাজাভুজি রান্না করি, অনেক সময় তো হয় না, কোনো হয়তো ভাজাভাজি করছি, লুচি করছি, পকোড়া করছি, যখন তোলার সময় না আমরা তুলতে যাই আর তেলটা চুইয়ে গ্যাসের ওভেনের পড়ে, এর ফলে কি হয় ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। এর ফলে গ্যাসটা জ্বালালে দেখা যায় সব ছিদ্র থেকে আগুন বের হয় না, গ্যাস কিন্তু বের হয়, এতে আমাদের গ্যাসের অপচয় হয়। তাই আপনারা সঙ্গে সঙ্গেই যে কাজটি করবেন, একটি পাত্রের মধ্যে নিয়ে নিন বেশ কিছুটা পরিমাণ গরম জল, আর এখানে গরম জলটাই ব্যবহার করবেন, ঠান্ডা জল নয়। গরম জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খাবার সোডা, কিছুটা পরিমাণ নুন খাবার সোডা খুব ভালো করে গরম জলের মধ্যে আপনারা মিশিয়ে নিন। এই নুন আর খাবার সোডাই কিন্তু আমাদের যে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় বার্নারের, সেই বার্নারের ছিদ্রগুলোকে খুলতে কিন্তু সাহায্য করবে। তেল পড়ার কারণে, বা আমরা অনেক সময় রুটি সেকি, রুটির যে পোড়া আটা, শুকনো আটাটা সেটা হয়তো পড়ে, সেগুলোর কারণে গ্যাসের বার্নারের ছিদ্র বন্ধ হয়ে যায়। আপনারা 2-3 মিনিট এইভাবে উষ্ণ গরম জলের মধ্যে নুন খাবার সোডা দিয়ে ভিজিয়ে রাখলেই দেখবেন আপনি পরিষ্কার হয়ে যাবে। তাছাড়াও আমি একটি এখানে পুরনো টুথব্রাশ নিয়ে নিয়েছি, টুথব্রাশ দিয়ে এইভাবে একটু ঘষে নিচ্ছি। যদি সামান্য কোথাও ছিদ্র বন্ধ থাকে তাও কিন্তু এইভাবে একটু ঘষে নিলে সেই ছিদ্রগুলো বন্ধ ছিদ্রগুলো খুলে যাবে। আপনারা এইভাবে গ্যাসের সিলিন্ডার অবশ্যই সপ্তাহে 1 দিন গ্যাসের ওভেনটাকে পরিষ্কার করবেন, ওভেনের বার্নারটাকে। আর এইভাবে যদি বার্নারটাকে পরিষ্কার করেন গ্যাসটা খুব সুন্দরভাবে বের হবে, আর গ্যাসের অপচয় অনেকটাই কম হবে। দেখুন সবগুলো ছিদ্র আমার খুলে গেছে, কোনো ছিদ্রই বন্ধ নেই। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে, যে কোনো শ্যাম্পু এখানে আপনারা নিতে পারেন। সবার প্রথমে একটি পাত্রের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে সামান্য একটু পরিমাণ শ্যাম্পু দিয়ে দিলাম। এরপর কি করব, শ্যাম্পুটাকে আমাদের খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এইভাবে শ্যাম্পুটাকে মিশিয়ে নিন। তারপর এই যে শ্যাম্পু মেশানো জলটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব, যাতে আমাদের অনেক বড় সমস্যা খুব সহজেই সমাধান করে নিতে পারবো একদম ঘরোয়া উপায়ে। চলুন তাহলে দেখে নিই। একদম শ্যাম্পুর জলটা এখানে আমাদের রেডি হয়ে গেছে। এটার সাহায্যেই আমরা অনেক মুশকিল কাজ সহজ করে নিতে পারি। আমাদের প্রত্যেক দিনে রান্না করা হয় যে গ্যাস সিলিন্ডার, অনেক সময় দেখা যায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছে, ওভেন থেকে না সিলিন্ডার থেকে, আমরা বুঝতে পারি না যে কোথা থেকে লিক হচ্ছে গ্যাস, কিন্তু গন্ধ পাওয়া যায়। তাই গ্যাসটা লিক হচ্ছে সিলিন্ডার থেকে কিনা এটা আপনারা কিভাবে যাচাই করবেন? এর জন্য আমাদের যেটা করতে হবে বন্ধুরা, সবার প্রথমে সিলিন্ডারের ক্যাপটাকে আপনারা আগে খুলে নিন। যেহেতু
সিলিন্ডারের ওভেনের সঙ্গে ক্যাপটা লাগানোই থাকে, সেখানে যে শ্যাম্পু মেশানো জলটা আমরা রেডি করে নিলাম সেই শ্যাম্পু মেশানো জলটাকে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন শ্যাম্পু মেশানো জলটা দেওয়ার পর যদি ধীরে ধীরে আপনাদের এখানে বাবলস মতো উঠতে থাকে তাহলে বুঝবেন যে ভেতরে হাওয়া ঢুকছে, মানে জলটা ঢুকছে, এর কারণে বাবলস মতো উঠতে থাকছে। এখানে দেখুন আমার কিন্তু কোনো রকম বাবলস মতো উঠছে না, জলটা বের হচ্ছে না, উঁচু নিচু হচ্ছে না, এর ফলে সিলিন্ডার থেকে গ্যাসটা লিক করছে না, হয়তো ওভেন থেকে কোনো কারণে লিক করছে। প্রেশার কুকারে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খাবার দাবার করে থাকি বন্ধুরা, আর প্রেশার কুকারে রান্না করলে আমাদের গ্যাসের খরচাটাও কম হয়। তাই ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করবেন। অনেক সময় দেখা যায় সিটি ঠিকঠাক মতো উঠতে চায় না, হয়তো সিটির জায়গায় কোনো খাবার আটকে থাকে, সিটি উঠতে চায় না, এদিকে ভেতরের খাবারটা একেবারে গলে যায় বা অতিরিক্ত পরিমাণ সিটি উঠে যায়, যে কারণে প্রেশার কুকারের ভেতরে থাকা খাবারটা বেরিয়ে হয়ে যায়। তাই সামান্য তেল দিলে এই সমস্যা মধ্যে আমরা কিন্তু প্রত্যেকেই সুচ সুতো রেখে থাকি। অনেক সময় কি হয় জানেন, এই যে সুতোর কৌটোর মধ্যে আমরা যে বোতামগুলোকে রাখি না, এখানে সেখানে পড়ে যায় আর বোতামগুলো আমাদের হারিয়ে যায়। বোতামগুলো ছোট ছোট হওয়ার কারণেই কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তাই যে কাজটি করবেন যাতে আপনাদের বোতাম হারাবে না, এমনকি বোতাম যখন প্রয়োজন তখনই আপনারা ইউজ করতে পারবেন। বাজার থেকে আবার নতুন করে আপনাদের কোনো রকম বোতাম কিনতে লাগবে না। দেখুন যেহেতু বোতাম ছোট জিনিস, তাই আমরা কি করব, একটি সেফটি পিন নিয়ে নেব। এই ধরনের বড় একটি সেফটি পিন আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। আমরা দেখুন কি করছি, আর এই ধরনের সেফটি পিনের মধ্যে আপনারা একসঙ্গে কিন্তু অনেকগুলো বোতাম ঢুকিয়ে রাখতে পারবেন। আর এইভাবে যদি আপনারা বোতামগুলোকে গুছিয়ে রাখেন, আপনাদের একটি বোতামও কিন্তু হারাবে না, নষ্ট হবে না। দেখুন এখানে তাহলে আমি কতগুলো বোতাম গুছিয়ে রাখলাম। সেফটি পিনটাকে এবার আমি আটকে যদি রেখে দিই তাহলে একটিও বোতাম হারাবে না, নির্দিষ্ট জায়গাতেই আমাদের কিন্তু থাকবে। আমাদের বাড়িতে যে এই ধরনের মোজাগুলো থাকে না, অনেক সময় আমরা গুছিয়ে রাখি, দেখা যায় যে একটি মোজা খুঁজে পাই আর একটি মোজা খুঁজে পাই না। তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় যে মোজা আমরা কোথায় রেখেছি। এই করে অনেকটা সময় আমাদের তাড়াহুড়োতে চলে যায়। তাই আপনাদের মোজাগুলো একসঙ্গেই থাকবে, আপনাদের খোঁজাখুঁজি করতে লাগবে না। একটির ওপর আরেকটি মোজা আমি এইভাবে দেখুন নিয়ে নিচ্ছি, আর মোজাটাকে পুরো একদম শেষ পর্যন্ত গুটিয়ে নেব। পুরো গুটিয়ে নিলাম। এবার আমরা কি করব, মোজাটাকে এইভাবে উল্টে নেব। এই দেখুন এইভাবে উল্টে নিয়ে এইভাবে যদি আমরা রাখি তাহলে মোজাগুলো নির্দিষ্ট জায়গায় থাকবে, আর দুটো মোজাই একসঙ্গে থাকবে। যখন আমাদের প্রয়োজন তখন আমরা হাতের কাছে পেয়ে যাব, কোনো রকম খোঁজাখুঁজি করার প্রয়োজন পড়বে না। এই দেখুন কত সুন্দরভাবে গোছানো হয়ে গেল। যে কোনো জায়গায় এটাকে রেখে দিলেই নির্দিষ্ট জায়গায় দুটো মোজাই পাওয়া যাবে। আমাদের বাড়িতে যে এই ধরনের জিন্সের প্যান্টগুলো থাকে না, দেখা যায় এগুলোকে আমরা যতই সুন্দর করে ভাঁজ করে রাখি না কেন খুলে যায় বারবার। তাই জিন্সের প্যান্টের সহজ একটি ভাঁজ আপনাদের সঙ্গে শেয়ার করব। কি করতে হবে দেখুন, এই যে জিন্সের প্যান্টটাকে এইভাবে আমাদের নিয়ে নিতে লাগবে। ছোটও ভাঁজ হবে আর এটা দেখতেও ভালো লাগবে, জায়গাও কম লাগবে। এইভাবে পাটাকে আপনারা অর্ধেক করে ভাঁজ করে দিন। তারপর আরও একটি ভাঁজ আপনারা এইভাবে করে নিন কোমর পর্যন্ত। তারপর কি করবেন, এইভাবে জিন্সের প্যান্টটাকে ভাঁজ করে দিন। দেখুন জিন্সের প্যান্টটা কোঁচকাবেও না, এমনকি এটা সুন্দরভাবে ভাঁজ থাকবে। আরও একটি প্যান্ট আমি দেখাচ্ছি। এই দেখুন আমি এটাকে এইভাবে পায়ের দিকটা অর্ধেক করে ভাঁজ করে নিলাম। তারপর কি করব, কোমরের দিকটাকে আবারও মানে আরেকটা ভাঁজ আমি দিয়ে দিচ্ছি এইভাবে। তারপর এটাকে আমি এইভাবে অর্ধেক করে ভাঁজ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর ভাঁজ হয়ে গেল দুটো প্যান্ট। আর এইভাবে রাখলে সুন্দর ভাঁজ থাকবে, এলোমেলোও হবে না আর কুঁচকে